ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা ভারতের সাংবিধানিক বিকাশের সম্পর্কে জানবো। এটা তোমাদের পল সায়েন্সের মধ্যেও পড়ে, আবার হিস্ট্রির মধ্যেও পড়ে। আজকের ক্লাসে আমরা অনেক অনেক কিছু নতুন নতুন তথ্য জানবো এবং তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। তো প্রথমে যেটা হয়েছিল যে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল এবং যেখানে বিভিন্ন ধরনের আইনের মাধ্যমে কি হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের ক্ষমতাটা বৃদ্ধি করেছিল। তো 1773 সালে যেটা রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল সেখানে বলা হয়েছিল বাংলা, বোম্বাই, মাদ্রাজ প্রেসিডেন্সি নিয়ে একটি কেন্দ্রীয় সরকার গঠন করা। অর্থাৎ প্রশাসনের সুবিধার জন্য ভারতকে তিনটা প্রশাসনে ভাগ করা হয়েছিল। একটাকে বলা হতো বাংলার প্রেসিডেন্সি, একটাকে বলা হতো বোম্বাই প্রেসিডেন্সি, আর একটাকে বলা হতো মাদ্রাজ প্রেসিডেন্সি। এবার মাদ্রাজ বলতে বর্তমান যেটা চেন্নাই, সেটা কিন্তু চেন্নাইয়ের আগে মাদ্রাজ নাম ছিল। এখানে বলা হয়েছিল যে বাংলা প্রেসিডেন্সির গভর্নর কেন্দ্রীয় সরকারের প্রধান করা হয় এবং তাকে গভর্নর জেনারেল পদ দেওয়া হয়। এবং এখানে বলা হয়েছিল যেটা গভর্নর অফ বেঙ্গল বোম্বে, আর একটা ছিল মাদ্রাস প্রেসিডেন্সিকে গভর্নর জেনারেল বেঙ্গলের অধীনে কাজ করা। অর্থাৎ বোম্বাই এবং যেটা মাদ্রাসের যেটা প্রেসিডেন্সি ছিল তারা কিন্তু বাংলার যেটা গভর্নর তার আন্ডারে কাজ করবে, এবং বাংলার যেটা গভর্নর তাকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাকে গভর্নর জেনারেল বলা হতো। গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য 4 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল গঠন করা হয় এবং একজন প্রধান বিচারপতি এবং 3 জন সাধারণ বিচারপতি নিয়ে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট স্থাপিত করা হয়। তাহলে সুপ্রিম কোর্ট কলকাতায় স্থাপন করা হয়েছিল। বর্তমানে এটা কোথায় রয়েছে তোমরা জানা থাকলে তোমরা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই আইনের দ্বারা ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। প্রথম বিচারপতি হচ্ছেন স্যার এলিজা ইম্পে। কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। দেখবে যখন 1912 খ্রিস্টাব্দে দেখবে যেটা কলকাতার রাজধানীটা পরিবর্তন করে যাচ্ছে দিল্লিতে, ব্রিটিশদের রাজধানী হয়েছে দিল্লি। তো ঠিক সেরকম দেখবে ভারতের যেটা সুপ্রিম কোর্ট সেটা আগে ছিল কলকাতায়, তারপর ওটা কোথায় চলে যেটা দিল্লিতে চলে, তোমাদেরকে অ্যান্সারটা বলে দিলাম। তো সেটা অনুযায়ী রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কি করা হয়েছিল, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, মানে প্রথম যেটা বিচারপতি তার নাম হচ্ছে স্যার এলিজা ইম্পে। এবং এই আইন অনুযায়ী ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস এবং কলকাতা ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়। অর্থাৎ 1773 থেকে 1911 সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল, মানে ব্রিটিশদের রাজধানী ছিল কলকাতা। এরপরে আমরা দেখব যে 1784 সালে ব্রিটেন ভারত শাসন আইন হয়। এখানে কি করা হয়েছিল যে রেগুলেটিং আইন মানে অ্যাক্টে যে সকল ভুল ছিল সেই ত্রুটিগুলো মানে সংশোধন করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল যে ব্রিটিশ অর্থ সচিব, একজন রাষ্ট্র সচিব, ইংল্যান্ড রাজ মনোনীত 4 জন সদস্য নিয়ে একটি বোর্ড অফ কন্ট্রোল গঠন করা হবে এবং তার উপর কোম্পানির পরিচালনার ক্ষমতা অর্পণ করা হবে। নেক্সট হচ্ছে যে ভারতের প্রশাসনের পরিচালনার দায়িত্ব গভর্নর জেনারেল এবং 3 জন সদস্যের এক কাউন্সিলের হাতে দেওয়া হবে। এবং এই আইনে বলা হয়েছিল যে এই 3 জন কাউন্সিলের একজন ভারতে কোম্পানির প্রধান সেনাপতি হবে। এতে বলা হয় যে রাজ্য জয় এবং সাম্রাজ্য বিস্তার ইংল্যান্ডের জাতীয় নীতির বিরোধী এবং উইলিয়াম পিট যেহেতু এটা করেছিলেন তার জন্য তার নাম অনুসারে এটা পিটের ভারত শাসন আইন নামে পরিচিত। এরপর রয়েছে 1786 সালের আইন, যেখানে গভর্নর জেনারেল নিয়োগের ক্ষেত্রে ইংল্যান্ডের রাজার অনুমোদনের দ্বারা বাতিল করা হয়। অর্থাৎ যত তুমি এক একটা অ্যাক্ট দেখবে ব্রিটিশ সরকারের মানে যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতাটা বাড়ানো হচ্ছে। গভর্নর জেনারেলের ক্ষমতা বাড়িয়ে জরুরি অবস্থায় ইচ্ছা করলে তিনি কাউন্সিলের পরামর্শ অগ্রাহ্য করতে পারবেন বলে বলা হয়। কোম্পানির কর্মচারীদের অর্জিত সম্পত্তির হিসেব দাখিলের বিধি বাতিল করা হয়। নেক্সট আইন হচ্ছে যে 1793 সালে যেটা চার্টার আইন। এই যে চার্টার আইনগুলো রয়েছে না, এই চার্টার আইনগুলো 20 বছর পর ছিল। চার্টার আইন এখানে আরো আমরা অনেক চার্টার আইন পাবো, এটা ঠিক 20 বছর পর আরেকটা চার্টার আইন দেখবো, এরকম 20 বছর পর দেখতে পাবো এই চার্টার আইনগুলো, যেখানে কোম্পানির সনদ 20 বছরের জন্য বাড়ানো হয়। মানে এটা তো একটা কোম্পানি ছিল, তো তারা একটা চুক্তি করে ভারতে এসেছিল, ইস্টের ধারে চলে এসেছিল। তো বোর্ড অফ কন্ট্রোলের সদস্যদের বেতনের ব্যবস্থা করা হয়। এছাড়া ভারতে গভর্নর জেনারেলের ক্ষমতা বাড়িয়ে মাদ্রাজ এবং বোম্বাই কাউন্সিলের কর্মচারীদের আদেশ দানের ক্ষমতা দেওয়া হয়। এছাড়া বলা হয় যে পরিচালক সভার অনুমতি ছাড়া প্রধান সেনাপতিকে গভর্নর জেনারেলের কাউন্সিলের সদস্য হিসাবে নিয়োগ নিষিদ্ধ করা হয়। নেক্সট এর চার্টার আইন হচ্ছে, দেখো এটা হচ্ছে কত, 1793, তার সাথে 20 যোগ করো 1813। এটাও হয়েছিল 20 বছর, মানে 20 বছর পর আমরা কিন্তু চার্টার আইনগুলো দেখবো। যেটা 1813 হয়েছিল, এখানে বলা হয়েছিল যে চা ছাড়া অন্যান্য ব্যবসায় কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয়। চীনের সঙ্গে কোম্পানির একচেটিয়া বাণিজ্য রক্ষা করা হয়। আপাতত 20 বছরের জন্য কোম্পানির রাজস্ব ও বাণিজ্য করতে পারবে, অর্থাৎ কোম্পানিকে 20 বছর আরো বাড়ানো হয়, মানে যত যাবে চার্টার অ্যাক্ট তত 20 বছর করে কোম্পানিকে অধিকার দেওয়া হবে। ভারতের শিক্ষা খাতে 1 লাখ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয়। এটা একটা গুরুত্বপূর্ণ, 1 লাখ টাকা ভারতের শিক্ষা খাতে ব্যয় করা হয়। কোনো ইংরেজ ইচ্ছা করলে ভারতে জমি খরিদ এবং বসবাসের অধিকার পাবে, মানে ভারতে জমি কিনতে পারবে বা এখানে বসবাসের অধিকার পাবে, এই আইনে বলা হয়। এরপর রয়েছে যে 1833 চার্টার আইন।
যেখানে বলা হয়েছিল ভারত ও চীনে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায় এবং কোম্পানির একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল তখন তারা এখানে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, কিন্তু পরে তারা দেখলো যে এই দেশের কালচারটা দেখলো, দেশের রাজাদের অবস্থা দেখলো, তো তারপর তারা কি করলো, ওই যে ছুঁচ হয়ে তারা একেবারে ঢুকলো এবং তারপরে তারা বণিক থেকে দেখা গেল যে রাজনীতিতে, মানে রাজনীতিতেও দেখা গেল তারা নিজেদের ক্ষমতা করলো। যেখান থেকে দেখো বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা তো এসেছিল বাণিজ্য করতে, কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠান অর্থাৎ ভারত শাসন, সেটাতে তারা কি করলো, কোম্পানি একটি গড়ে উঠলো। ভারতের রাজনীতিতেও দেখা গেল যে তারা চলে এলো। বাংলার গভর্নর জেনারেল এখন থেকে ভারতের গভর্নর জেনারেল উপাধিতে ভূষিত হলো এবং কোম্পানি শাসিত সমগ্র ভারতের জন্য একই প্রকার আইন রচিত হয়। উত্তর পশ্চিম সীমান্তে একটি আলাদা প্রদেশ হিসেবে গঠন করে এবং একজন গভর্নরের অধীনে রাখা হয়, এবং এটা অনুসারে দেখা গেছে এই আইন অনুযায়ী যে উইলিয়াম বেন্টিং প্রথম ভারতের গভর্নর জেনারেল হয়। এরপর রয়েছে 1853 চার্টার অ্যাক্ট। এই সনদে ভারতে কোম্পানির শাসনের সময়সীমা ধার্য করা হয়নি, যেমন 20 করে দিয়েছিল, এখানে কিন্তু ধার্য হয়নি। 12 জন সদস্যদের নিয়ে বড়লাটের পরিষদ ও কাউন্সিল গঠন করা হয়। এতে কোনো ভারতীয় সদস্য ছিল না। বড়লাটের পরিষদের আইন বিভাগ শাসন বিভাগ থেকে পৃথক করা হয়। তাহলে আইন বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা হচ্ছে, সেপারেট করা হচ্ছে এই অ্যাক্ট অনুযায়ী। এরপর দেখা যাবে যে বাংলা শাসনের জন্য একজন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত করা হয় এবং পাঞ্জাবকে একটি আলাদা প্রদেশে যুক্ত করা হয়। এরপর রয়েছে যে 1858 সালে ভারত শাসন আইন। 1858 সালে যেটা ভারত শাসন আইন, এখানে তো আমরা জানি যে ভারতের যেটা ক্ষমতা, এতদিন পর্যন্ত তো একজন কোম্পানি হাতে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরপর দেখা যাচ্ছে ব্রিটিশ সরকার সরাসরি গ্রহণ করে নিচ্ছে। ভারত শাসনের ভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের হাতে হস্তান্তরিত হয়। ব্রিটিশ মন্ত্রিসভায় যে সদস্য ভারতের শাসনের প্রধান দায়িত্ব বহন করবে তার উপাধি হচ্ছে সচিব। ভারত সচিবকে সাহায্য করার জন্য 15 জন সদস্যের এক পর্ষদ গঠন করা হয়। ভারতের প্রত্যক্ষ শাসনের দায়িত্ব দেওয়া হয় গভর্নর জেনারেলকে এবং তার উপাধি হচ্ছে ভাইসরয় এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে তার নাম হচ্ছে গভর্নর, এটা একটা উপাধি, আর একটা হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং এটা অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং। এবং এ সময় আমরা কি দেখেছিলাম, মহাবিদ্রোহ দেখেছিলাম 1858। 1861-তে আমরা ভারতীয় পর্ষদ আইন এটা আমরা দেখেছিলাম। এবার এখানে কি কি বলা আছে সেগুলো এখন দেখবো। যেমন বড়লাট পর্ষদের কাজ দুই ভাগে ভাগ করা হয়, শাসন বিভাগ এবং আইন বিভাগীয় কাজ। শাসন পর্ষদের সদস্যদের মধ্যে বড়লাট কর্তৃক দপ্তর বন্টনের কথা চালু হয়। বেসরকারি সদস্য পদে বড়লাট কোনো ভারতীয়কে নিয়োগ করবেন এবং বাংলা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব গভর্নরের প্রাদেশিক আইন পর্ষদ গঠিত হবে। জরুরি আইন অবস্থায় আইন পর্ষদের অনুমতি ব্যতি রেখে অ্যাডিন্যান্স জারি করার ক্ষমতা বড়লাটকে দেওয়া হয়। এরপরে আমরা দেখবো যে 1892 সালে ভারতীয় পর্ষদের গঠন আইন। কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইন পরিষদের সংখ্যা বাড়ানো হয়। তারপরে রয়েছে যে কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইনসভাগুলির বাজেট এবং জনসাধারণের স্বার্থ সংক্রান্ত বিষয় আলোচনার উপর অধিকার পায়, এবং এটি ছিল ভারতের প্রতিনিধিমূলক শাসন ব্যবস্থার প্রবর্তনের প্রথম ধাপ। এরপর আমরা 1909 সালে মর্লে মিন্টার যেটা সংস্কার আইন, সেটা সম্পর্কে জানবো। যে বড়লার কার্যনির্বাহী পর্ষদ একজন ভারতীয় সংসদ সদস্য নিয়োগের ব্যবস্থা করা হয়। কেন্দ্রীয় আইনসভায় 60 জন সদস্যের মধ্যে 27 জন বিশেষ নির্বাচক মণ্ডলীর দ্বারা নির্বাচন ব্যবস্থা করা হয়। এছাড়া মুসলিম সম্প্রদায়ের জন্য স্বতন্ত্র নির্বাচন ব্যবস্থা করা হয়। ব্রিটিশরা একটা খুব ভালো কাজ করেছিল, মানে ভালো কাজ মানে তাদের ধার দিয়ে ভালো কাজটা হবে, যে যেটা সাম্প্রদায়িক বিভেদ সেটা তারা খুব ভালোভাবে সৃষ্টি করে দিয়েছিল। এই যে স্বতন্ত্র নির্বাচন, প্রথম দিকে দেখা গেছিল যখন ব্রিটিশরা এসেছিল তখন তারা হিন্দুদের সাপোর্ট দিত, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দিত, এবং পরে তারা কি করলো, মুসলিমদের দেখা গেল, মুসলিম যে সম্প্রদায় তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে শুরু করলো। মানে তারা চাইলো যে, তারা দেখেছিল যে প্রত্যেকে যদি একত্রিত হয়ে যদি থাকে তাহলে কিন্তু তাদের শাসনটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। অর্থাৎ কি করতে হবে, যে এক সম্প্রদায়ের মানুষের সাথে আরেক সম্প্রদায়ের মানুষের মধ্যে কি করতে হবে, বিভেদ করতে হবে। তো রুল অ্যান্ড ডিভাইড যেটা পলিসি, তাহলে ডিভাইড অ্যান্ড রুল মানে বিভাজন করো এবং শাসন করো, এটা যদি করতে পারি তাহলে কিন্তু ভারতে বেশি দিন শাসন করা যাবে। তো এই পলিসিটাই কিন্তু তারা গ্রহণ করেছিল। বড়লাটের কার্যনির্বাহী পর্ষদে সত্যেন্দ্র প্রসাদ সিংহ এবং প্রাদেশিক কার্যনির্বাহী পর্ষদে বাংলার কিশোরীলাল গোস্বামীকে নিয়োগ করা হয়েছিল। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ডের আইন ও ভারত শাসন আইন এটা সম্পর্কে জানবো। যেমন দেখবে যখন বঙ্গভঙ্গ করা হলো, সেখানে বঙ্গভঙ্গটা যখন তারা করলো, তারা বলেছিল যে প্রশাসনিক শাসনের সুবিধার্থে তারা করছে, কিন্তু সেটা আসলে উদ্দেশ্য ছিল না। তারা দেখা গেল দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সেইভাবে কিন্তু ভাগটা করেছিল। মানে একটা অঞ্চলে একটা ধর্মগুলির মানুষ বেশি আছে, আরেকটা জায়গায় আরেকটা অংশ কি করা হয়েছে, আরেকটা ধর্মগুলির মানুষ আছে। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে মানুষের মধ্যে এই যে সাম্প্রদায়িক কথার যে বীজ, এক ধর্মাবলীর সাথে আরেক ধর্মাবলীর মানুষ, সেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে সৃষ্টি করছে, এবং সেটার একটা বৃহত্তম রূপ আমরা দেখতে পাই দেশভাগের মাধ্যমে, যেটা আমরা আলোচনা করব। তো 1919-এ যেটা মন্টেগু চেমসফোর্ড আইন হয়েছিল, সেখানে আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের ক্ষমতা পৃথক করা হয়। প্রাদেশিক সরকারের ক্ষমতা সংরক্ষিত, আইন শৃঙ্খলা, প্রশাসন, অর্থ, বিচার ব্যবস্থা হস্তান্তরিত দুই ভাগে ভাগ করা হয়। এই আইনে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ এবং প্রাদেশিক আইনসভাকে একক্ষ বিশিষ্ট করা হয়, এবং নির্বাচনী সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর রয়েছে 1935-এর ভারত শাসন আইন। এখান থেকে কিন্তু
এই যে আইনে যা যা বলা হয়েছে, এখান থেকে অনেক কিছু আমরা যখন ভারত যখন স্বাধীন হবে তখন অনেক কিছু আইন কিন্তু এখান থেকে গ্রহণ করা হয়েছে। যেমন তো এখন আমরা 1935 ভারত শাসন আইনে কি কি আছে সেগুলো দেখবো। ব্রিটিশ ভারত ও দেশীয় রাজ্যগুলি নিয়ে কেন্দ্রে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠন করা, কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা গঠনের ব্যবস্থা করা, মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা। তাহলে এরা কি করছে যে মানে সংখ্যালঘুদের ধরছে, তারা সম্প্রদায়কে ধরছে এবং তারপর দেখা যাচ্ছে ধীরে ধীরে পৃথক করার চেষ্টা করছে। এরপরে দেখবে তপশিলীদেরও সংরক্ষণের ব্যবস্থা কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো, এবং যেটার বিরোধিতা করেছিলেন গান্ধীজি। এরপর দেখো তপশালী সম্প্রদায়ের জন্য পুনা চুক্তি অনুযায়ী আসন সংরক্ষণের ব্যবস্থা করা, প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার ব্যবস্থা করা, কেন্দ্রীয় শাসনের, তাহলে দেখো এখানে তপশালী সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা এবং কেন্দ্রীয় শাসনের বিষয়গুলি সংরক্ষিত এবং হস্তান্তরিত ভাগে ভাগ করা। এর ফলে দ্বৈত শাসনের প্রবর্তন ব্যবস্থা করা, এবং যার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে গান্ধীজি এটার বিরোধিতা করেছিলেন যে ধরো মানে এক একটা সম্প্রদায় ভিত্তি করে তাদেরকে যে ডিভাইড করা হচ্ছে, মানে তারা আরেকটা অন্য সম্প্রদায় থেকে যে আলাদা সেটা কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে, তারা যে ভারতবর্ষ সেটা তাদেরকে বোঝানো হচ্ছে না, তারা অন্য ধর্ম সম্প্রদায়গুলি সেইটাতে তাদেরকে ফোকাস করা হচ্ছে। এরপরে আমরা দেখবো যে 1947 সালের ভারত শাসন আইন, এবং এখানে দেখা যায় যে 1947 সালে 15 আগস্ট ভারত এবং পাকিস্তান দুটি স্বতন্ত্র এবং স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করবে, যেখানে পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, পশ্চিম পাঞ্জাব, পূর্ব বাংলা এবং শ্রীহট্ট, এগুলো নিয়ে পাকিস্তান গঠিত হয় এবং বাকি যে অংশটা আছে সেটা ভারত, এবং দেশীয় রাজ্যগুলি যে কোনো ডোমিনিয়ন অন্তর্ভুক্ত হওয়ার অনুমতি দেওয়া হয়। মানে দেশীয় রাজ্যগুলো চাইলে ভারতও যুক্ত হতে পারে, তারা পাকিস্তানও যুক্ত হতে পারে, অথবা তারা স্বাধীন থাকতে পারে, এটা বলা হয়েছিল। 15 আগস্ট 1947 সালের দেশীয় রাজ্যগুলির ওপর ব্রিটেনের সার্বভৌমত্ব অধিকার লোপ পাবে, এটা এই আইনে বলা হয়েছিল। এটা কিসে বলা হয়েছিল? এটা হচ্ছে 1947 ভারতীয় স্বাধীনতা আইন। এবার এখানে একটা প্রশ্ন আছে যে 14 আগস্ট আমরা জানি যে 14 আগস্ট দেখা যাচ্ছে পাকিস্তান স্বাধীনতা লাভ পায়, পাকিস্তান গঠিত হয়, আর 15 আগস্ট 1947 দেখা যাচ্ছে ভারত স্বাধীন হয়। তো এই যে ধরো 15 আগস্ট এই দিনটাই কেন বেশি ছিলেন লর্ড মাউন্টব্যাটেন, তিনি তো করেছিলেন এটা। তো লর্ড মাউন্টব্যাটেন কেন এটা করেছিলেন? এটার কারণ হচ্ছে যে যদি তোমরা দেখো তো 15 আগস্ট যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল তখন জার্মানরা এই দিন, জার্মান না জাপান দেখা গেছিল যে এই দিনে কিন্তু তারা আত্মসমর্পণ করেছিল। দেখবে যে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে জানো যে পরমাণু বোমা নিক্ষেপ করা হয়েছিল। তো 15 আগস্ট দিনটিতে দেখা গেছিল যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় দেখা গেছিল যে তারা এই দিনটাতেই মানে আত্মসমর্পণ করেছিল, যার জন্য এই দিনটাকে বিশেষভাবে গ্রহণ করা হয়েছিল ভারতের স্বাধীনতার জন্য। তাহলে 15 আগস্ট এই জন্য কিন্তু এই দিনটা গ্রহণ করা হয়েছিল। তো প্রথমে 14 আগস্ট লর্ড মাউন্টব্যাটেন পাকিস্তানে গিয়ে স্বাধীনতা করে, এবং তারপর দেখা যাচ্ছে মধ্যরাত্রিতে 15 আগস্ট 1947 দেখা যাচ্ছে ভারত স্বাধীনতা লাভ করে। এর আগেও দেখো যে ব্রিটিশরা মূলত 190 বছর শাসন করেছিল, তাদের শাসন শুরু হয়েছিল 1757 থেকে হয়েছিল 1947। এই যে সময়কালটা, এই সময়কালটার মধ্যে দেখা যাচ্ছে 190 বছর তারা শাসন করেছিল। দেখো এর আগেও যে ভারত যে শুধু ভারতের যদি তোমরা ইতিহাস দেখো, প্রাচীন ভারতের ইতিহাস দেখো, তারপর মধ্যযুগের ভারতের ইতিহাস দেখো, বিভিন্ন ধরনের বৈদেশিক শক্তিরা তারা ভারতে এসেছে, তারা কিন্তু এখানে শাসন করেছে, তাদের বিভিন্ন ধরনের মানে তারা থাকলেও কিন্তু তারা আমাদের এই কালচারটার সাথে তারা মিশে গেছে, মানে তারা এটাকে নিজের দেশ মনে করেছিল। কিন্তু ব্রিটিশরা এমন ছিল যে 190 বছর মানে তাদের তুলনায় এরা কিন্তু অনেক কম বছর শাসন করেছিল, 190 বছর, কিন্তু তারা যে কাজটা করে গেছিল মানে সেটার জন্য তাদের মানে তারা এটাকে শুধু ভারতটাকে শোষণ করেছিল, ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করেছিল, প্রথম থেকে দেখো বিভেদ চেষ্টা করেছিল, এবং তার একটা ভয়ঙ্কর রূপ ধারণ করলো দেশ ভাগের মাধ্যমে। যখন দেশ স্বাধীন হয় সেই সময় দেখা গেছিল যে গান্ধীজি চাননি যে এইভাবে দেশটা স্বাধীন হোক, মানে দেশ স্বাধীন যেমন 15 আগস্ট দেশটা স্বাধীন হলো, এবং 17 আগস্ট দেখা গেছিল যে দেশ ভাগ মানে মানুষের সামনে বলে দেওয়া হচ্ছে যে দেশের যে ভাগটা, যে এই জায়গাটা পাকিস্তানের মধ্যে পড়ছে, জায়গাটা ভারতের মধ্যে পড়ছে। তাহলে মানুষের মানে সে সময় তারা বুঝতে পারে যে তারা যে জায়গাটা যেতে চেয়েছিল সেই জায়গাটার মধ্যে তারা নিয়ে তারা শত্রু দেশে আটকে গেছে। তখন দেখা যাচ্ছে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যাচ্ছে, প্রচুর মেয়ে ধর্ষণ হয়েছিল, একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এক ধর্ম মানুষের সাথে আরেক ধর্মের মানুষের যেটা ভেদাভেদ সেটা পুরো মানে প্রথম থেকে একটু একটু করে করতে করতে দেখা গেল দেশ ভাগের মাধ্যমে সেটা কি একটা বিশাল আকার ধারণ করেছিল, যার জন্য গান্ধীজি চাননি যে এতটা পরিমাণ হিংসাত্মক হোক, এতটা দাঙ্গা হোক, এভাবে মানে দেশটা ভাগ হওয়ার মাধ্যমে দেশটা স্বাধীন হোক। এবং যার জন্য দেখা যায় যে গান্ধীজি সে সময় বাংলাদেশের যেটা নোয়াখালী সেখানে সে সময় তিনি ছিলেন, তিনি চেয়েছিলেন যে ভারত স্বাধীন হোক, ব্রিটিশরা এখান থেকে যাক, কিন্তু এইভাবে যে দেশটা ভাগ হবে সেটা কিন্তু তিনি চাননি। এরপরে আমরা দেখবো যে সংবিধান উন্নয়ন মানে কিভাবে ভারতের সংবিধানটা গঠন করা হলো। এখন কিছুগুলো ইন্টারেস্টিং টপিক আছে, তোমরা একটু দেখো ভিডিওটা, তোমাদের দেখবে ভালোই লাগবে। প্রথমে রয়েছে যে গণপরিষদ। গণপরিষদ হলো এমন একটি নির্বাচিত এবং মনোনীত প্রতিনিধি সভা যার প্রধান কাজ হলো কোনো দেশের জন্য একটি সংবিধান করা বা সংশোধন করা। মানে গণপরিষদ এটা মানে হচ্ছে একটা প্রতিনিধি সভা যেখানে অনেকজন মিলে একটা সভা গঠিত হচ্ছে এবং সেই দেশের একটা সংবিধান রচনা করা হয়েছে। সংবিধান গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী, এবং এটা হয়েছিল 1946-এর 16 মে। তো এখানে দেখা গেছিল যে ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946-এ 24 মার্চ, এবং প্রথম গণপরিষদ হয়েছিল। গণপরিষদে 389 জন সদস্য ছিলেন। পরে পাকিস্তানিরা আলাদা হয়ে গেলে সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 299 জন। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা, যিনি 9 থেকে 11 ডিসেম্বর 1946 সাল পর্যন্ত, মানে 1946-এ দেখা গেছিল যে 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত তিনি অস্থায়ী সভাপতি ছিলেন। এবং গণপরিষদে বলাই হয়েছিল যে
মানে যে সভাপতি হবে সেই হবে রাষ্ট্রপতি। যার জন্য দেখবেন একটা রাজেন্দ্র প্রসাদ, তিনি তো রাষ্ট্রপতি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তো গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধানের তৈরির খসড়া কমিটি, যেটা ড্রাফটিং কমিটি ছিল, সেটা গঠিত হয়েছিল 1947 29 আগস্ট। সংবিধান তৈরির খসড়া কমিটি সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকরের যদি কখনো তোমরা মুভি দেখো তাহলে জানবে যে নিজের যেটা মানে দলিতদের উপর তো অনেক অত্যাচার করা হতো, তারাও যাতে বাকিদের সাথে সমান হতে পারে সেটার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছিলেন। তিনি অনেক শিক্ষিত ছিলেন, বহুবার তিনি বিদেশে গেছেন, বহু পড়াশোনা করেছেন। তো তার যেটা অবদান সেটা তোমরা কখনো মুভি দেখবে তাহলে তোমরা জানবে যে মানে আমাদের ব্যক্তিগত জীবন ছাড়া আমাদের আরো অনেক কিছু কাজ থাকে নিজের দেশের জন্য, নিজেদের জন্য, মানে নিজেদের সমাজের জন্য, এরকম। তো সংবিধান তৈরির খসড়া কমিটির অধিবেশন হয়েছিল 11টি এবং কার্য দিবস হয়েছিল 114 দিন। এরপর দেখা যাচ্ছে যে খসড়া কমিটির সদস্য, যার চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর, এছাড়া ছিলেন এন গোপালস্বামী আইয়ার, কে.এম. মুন্সি, তারপর হচ্ছে আলাদি কৃষ্ণস্বামী আইয়ার, এন মাধব রাও, বি.এল. মিত্র জায়গায় বসে এবং মোহাম্মদ শহীদুল্লাহ, এছাড়া টি.টি. কৃষ্ণাচারী, ডি.পি. খেতাব মারা যাওয়ার পর তিনি এটাই মানে সদস্য হন। সংবিধানের ধারণা দেন এম.এন. রায় এবং দলহীন রাষ্ট্রের কথা বলেছিলেন এম.এন. রায়। মানে দলহীন, যেমন ধরো কংগ্রেস একটা দল, তাহলে দলহীন একটা রাষ্ট্রের কথা বলেছিলেন। ভাষা কমিশন গঠিত হয়েছিল 1955 সালে এবং চেয়ারম্যান হয়েছিলেন বি.জি. খারে, অর্থাৎ ভাষার ভিত্তিতে রাজ্য গঠন যেটা ছিল। সংবিধান তৈরি করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। সংবিধান তৈরি হতে মোট ব্যয় হয়েছিল 64 লাখ টাকা এবং সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এবং যখন দেখা যাচ্ছে যে 1930 সাল থেকে 1947 সালের 26শে জানুয়ারি কিন্তু ভারতের স্বাধীনতা দিন হিসাবে মানুষ পালন করতো। তখন কিন্তু তারা ব্রিটিশদের অধীনেই ছিল, কিন্তু তাও তারা স্বাধীনতা দিবস হিসেবে পালন করতো। তো এই দিনটার তাৎপর্য গুরুত্বকে মাথায় রেখে দেখা গেছিল যে 15 আগস্ট 1947 তো ভারত স্বাধীন হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়, প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। তবে নাগরিকত্ব নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি 15টি ধারা এবং 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর থেকে কার্যকরী হয়। এবার দেখা যায় যে গণপরিষদে সদস্য সংখ্যা হচ্ছে 389 জন। সদস্যের মধ্যে 292 জন নির্বাচিত হয়েছিলেন প্রদেশ থেকে, 93 জন মনোনীত হয়েছিলেন দেশীয় রাজ্য থেকে এবং 4 জন নমিনেট হয়েছিলেন চিফ কমিশনারের অঞ্চল থেকে, দিল্লি, আজমির, মারওয়ার, কুর্গ এবং ব্রিটিশ বালুচিস্তান থেকে। এগুলো হচ্ছে এক একটা সংখ্যা যেগুলো এখান থেকে দেখে নিবে। তারপর হচ্ছে মুসলিম লীগ, দেখা যাচ্ছে যে 1947 16 জুলাই গণপরিষদ ত্যাগ করেন এবং মোট সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় 299 জন, যার মধ্যে 229 জন দেখা যাচ্ছে প্রদেশ থেকে নির্বাচিত হয়, 70 জন প্রিন্সলি স্টেট থেকে মনোনীত হন। মাউন্টব্যাটেন পরিকল্পনা যেটা আমরা দেখেছিলাম যে 1947 এটা 23 জুন হয়েছিল। মুসলিম লীগ 1946 সালে 26শে অক্টোবর গণপরিষদে যোগদান দিয়েছিল। মুসলিম লীগ 1946 যোগদান দিচ্ছে 26শে অক্টোবর, আর 1947 26শে জুলাই গণপরিষদ ত্যাগ করছে। এরপর রয়েছে যে গণপরিষদের উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। ভারতীয় সংবিধানে 1935 সালে ভারত শাসন আইনের ক্লোজ কপি বলেছেন এন.সি. নিবাস, তিনি এটা বলেছেন। মোট সংবিধানে আমরা 22টি অংশ, 395টি ধারা এবং 8টি তালিকা ছিল। জাতীয় সংবিধানের জনক বলা হয় বি.আর. আম্বেদকরকে এবং 26শে নভেম্বর দেখা যাচ্ছে যে সংবিধান স্বাক্ষর করেছিলেন 284 জন সদস্য এবং 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। তাহলে 1950-এ এটা কার্যকর হয়েছিল। সংবিধান কার্য হওয়ার সাথে সাথে দেখা যায় যে গণপরিষদ অবলুপ্ত হয়, কারণ গণপরিষদের কাজই ছিল কি সংবিধান রচনা করা। যখন ধরো হয়ে গেল তাহলে এটা কি অবলুপ্ত হয়ে গেল এবং এটি ভারতের অন্তর্বর্তীকালীন সংসদে রূপান্তরিত হয়। এখন আমরা সংবিধানে যেটা বর্তমান কত কি রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। ভারতের সংবিধান যখন 1950 সালে কার্যকর হয় তখন 395টি ধারা ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন সংশোধনের পর এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেখানে মোট ধারার মধ্যে হচ্ছে প্রায় 448 থেকে 470টি, মূল ধারা 395টি আছে এবং উপধারা সহ সাব ক্লজ যুক্ত হয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে। তাহলে এটা দাঁড়িয়েছে বর্তমানে মোট অংশ হচ্ছে 25টি, মূলত ছিল এটা আগে ছিল 22টি, তফসিলির মধ্যে হচ্ছে 12টি, যেটা আগে ছিল 8টি, সংশোধনী হয়েছে 106টিরও বেশি এবং সংবিধানের 25টি অংশ রয়েছে। আমরা জানি যে সংবিধানে যেটা প্রস্তাবনা সেটা যেখানে বলা হয়েছে যে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা। গণতান্ত্রিক প্রজাতন্ত্র মানে কি, ভারতের যে এই যেমন ধরো ভোটের মাধ্যমে আমরা কি সরকার নির্বাচন করি, তাহলে কি জনগণের দ্বারাই দেশ শাসন করা হবে। তো এই যে কনসেপ্টটা সেটাই হচ্ছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং সংবিধানের যিনি স্থপতি তিনি হচ্ছেন বি.আর. আম্বেদকর। এখন আমরা খুব একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং গল্প শুনবো, গল্প না এটা একটু বাস্তব কিন্তু একটু গল্পের মাধ্যমেই জানবো যে প্রথম ভোট দানের মাধ্যমে সরকার নির্বাচন। যখন ভারত স্বাধীন হয় তখন দেখা গেছে যে ভারতের বেশিরভাগ মানুষই ছিল নিরক্ষর। এবার তাদেরকে কি করা হচ্ছে যে ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচন করবে। তো এই যে জিনিসটা, যেহেতু তারা নিরক্ষর, এবার কি হবে তাদের মাধ্যমে জনগণের দ্বারা সরকার নির্বাচন করা হবে, এইটা নিয়ে কিন্তু একটা বিশাল ব্যাপার দাঁড়িয়ে গেছিল। তো সেটা এখন জানবো যে নতুন সংবিধান যেহেতু চালু হয়ে গেছিল তাই রাজনীতিতে এলিট বর্গ মানে যারা হচ্ছে অভিজাত বর্গ, তখন সব থেকে বেশি জরুরি অবস্থা ঘটেছিল বয়স্ক প্রাপ্ত সর্বজনীন ভোটাধিকার ভিত্তিতে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচন। 1950-এর এপ্রিলে জনপ্রতিনিধি আইন পাশ হয় এবং বাঙালি
আইসিএস অফিসার সুকুমার সেনকে মুখ্য নির্বাচন কমিশনের করে গঠিত হয় স্বশাসিত নির্বাচন কমিশন। এবং এরপর দেখা যাচ্ছে যে মোট জনসংখ্যার প্রায় অর্ধেক 21, মানে প্রথমে যখন আমরা ভোট দিতাম প্রথমে কিন্তু বয়স কিন্তু 18 ছিল না, প্রথমে ছিল 21, পরে সেটা ভোটাধিকারের বয়স হয় 18। এখানে বিভিন্ন লেখা আছে, সেগুলো তোমরা একটু দেখে নিও। তো এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাদের নিয়ে গড়ে উঠলো জনগণ। সেই জনগণ যারা হলেন ভারতীয় গণতন্ত্রের আইন স্বীকৃতির মেরুদণ্ড, তারাই ছিল প্রায় 500 জন প্রতিনিধি নির্বাচন করবেন কেন্দ্রীয় সদস্যদের জন্য। এবার এখানে এই লেখাগুলো আছে, তোমরা একটু এগুলো দেখে নিও। তো এরপর ভোটদানের জন্য দেখো 2,24,000 ভোটদান কেন্দ্র তৈরি করা হয়েছিল এবং তাতে মোট 20 লক্ষ ইস্পাতের ব্যালট বাক্স রাখা হয়েছিল, যার জন্য ইস্পাত লেগেছিল 8,200 টন। এবং নির্বাচকদের নাম টাইপ করে নির্বাচন কেন্দ্র অনুযায়ী সাজানোর জন্য 16,500টি কর্মী নিয়োগ করা হয়েছিল। নির্বাচকদের তালিকা ছাপানোর জন্য কাগজ লেগেছিল 3,80,000 দিন এবং নির্বাচন তদারকি করার জন্য 56,000 প্রিসাইডিং অফিসার বেছে নেওয়া হয় এবং তাদের সহায়তা করার জন্য ছিল আরো 2,80,000 কর্মী। এবার ভোটদানের যেটা প্রক্রিয়া, এবার মারদাঙ্গা এবং ভিত্তি প্রদর্শন ঠেকাবার জন্য 2,28,000 দেখা গেছিল পুলিশ মোতায়েন করা হয়েছিল। এবার ভোটদান প্রক্রিয়াটি ছিল জটিল, কতগুলো নির্বাচনকে 2টি করে আসন করা হয়েছিল আর তাদের সংরক্ষিত ছিল তপশালী জাতি এবং উপজাতির মধ্যে। এবার ভারতে যেহেতু ধরো ভোট যারা দেবে তারা ছিল ভোটদাতাদের শতকরা 85% ছিল নিরক্ষর। এবার তারা কিভাবে জনগণ কিভাবে দেখা যাচ্ছে যে সরকার নির্বাচন করবে, এটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় একটা ব্যাপার হয়ে গেছিল। এই প্রক্রিয়াটি দৃশ্যমান করে তোলার জন্য প্রত্যেক পার্টিকে একটি করে প্রতীক বরাদ্দ করা হয়। দেখবে ভারতে যখন আমরা ভোট দিই তখন দেখবে এক একটা দলের জন্য এক একটা আমরা চিহ্ন ব্যবহার করে, হ্যাঁ, এক একটা চিহ্ন ব্যবহার করে। যদি কখনো তোমরা ডিটেলসে ভোটাধিকার দেখো যে তাদের যেটা ভোটদানের ব্যবস্থা সেখানে কিন্তু নাম লেখা থাকে, এটা তো। এবার ভারতে যেহেতু দেখা গেছে যে অধিকাংশ মানুষই ছিল নিরক্ষর, প্রায় 85 জন ছিল নিরক্ষর, তাহলে তারা কি করে বুঝবে যে কোন লেখাটি কি লেখা আছে? যার জন্য এক একটা দলকে বোঝানোর জন্য কি করা হয়েছিল, এক একটা প্রতীক ব্যবহার করা হয়েছিল। যার জন্য দেখবে এখনো আমরা ধরো কোনো একটা দলকে জয়ী করার জন্য একটা প্রতীক ব্যবহার করি, তাহলে এটারও একটা ইতিহাস রয়েছে। এরপর দেখা যাচ্ছে যে জীবনে যারা প্রথম ভোট দিচ্ছে তাদের কাছে এটা রীতিমতো ঘাবড়ে দেওয়ার মতো কাজ বলতে, মানে তারা জানে যে তারা কিছু জানে না, তারা তো নিরক্ষর। এবার তারা যখন ধরো সরকার নির্বাচন করবে, তাহলে সরকার যে নির্বাচন করবে এবার ধরো যাকে চাইবে যে সরকার হিসেবে গঠন করবে, তাহলে তাকে নামটা জানতে হবে, নামটা তো তারা জানে না, পড়তে যেহেতু জানে না, তখন তারা প্রতীক ব্যবহার করলো। এবার তারা যখন মানে প্রথম ভোট দিচ্ছে তখন তাদের কাছে এটা বিশাল একটা উৎসব হয়ে গেল। এবং এখানে দেখো অনেক কিছু জিনিস আছে, যে জাতির উদ্দেশ্যে 22শে নভেম্বর 1951-তে নেহেরু একটি ভাষণ রেডিওতে সম্প্রচারিত হয় এবং তাতে নেহেরু যথার্থ এই প্রধান নির্বাচনকে এক দারুণ অ্যাডভেঞ্চার বলে বর্ণনা করেছেন। মানে মানুষকে বোঝাতে হবে যে তারা সরকার গঠন করবে। আম্বেদকরও এ ব্যাপারে অনিশ্চিত ছিলেন। ভারতীয়দের মতো এক সুপ্রাচীন জাতি যেখানে গণতন্ত্রের কোনো শিকড় নেই, তাদের বিচারকের আসনে বসিয়ে বলা হচ্ছে একটি পার্টিকে বেছে নিয়ে তাকে সরকার পরিচালনার ভার দিতে। পশ্চিমের অনেকেই মনে করেছিল যে ভারতীয়রা গণতন্ত্রের সঙ্গে মানিয়ে নিতে পারবে না, তারা স্বৈর শাসনকে বেশি অভ্যস্ত। নিরক্ষর জনসমষ্টি ভোটদানের অধিকার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ ঠিক হলো কিনা সেই বিষয়ে নেহেরুর একবার সংশয় প্রকাশ করলেন। মানে সাধারণ যে মানুষ তাদেরকে দিয়ে যে ভোট যে গ্রহণ করা হবে, মানে তারা একটা সরকার গঠন করবে, একটা দেশের সরকার গঠন করবে, আবার সেই সময় যখন দেশ ভাগ হয়েছে বিভিন্ন ধরনের একটা কঠিন পরিস্থিতি, তো সেটা নিয়ে নেহেরু একটু সংশয় ছিলেন, জওহরলাল নেহেরু। এবং তবে তিনি আবার একথাও বলেন যে এটি ছিল শ্রেষ্ঠ বিকল্প। তিনি এক প্রাণবন্তী নির্বাচন অভিযান চালু করেন। তাহলে এভাবে দেখা গেছিল যে শেষ পর্যন্ত সরকার গঠিত হয়। মানে মানুষকে বিভিন্ন ধরনের এক একটা দল এক একটা প্রতীক ব্যবহার করে এবং সেটার মাধ্যমে মানুষ বুঝে যায় যে তাহলে এই দলটা এই প্রতীকটা ব্যবহার করে, সেই হিসাবে তারা ভোট দিয়েছিল। তো সেটা একটা মানে উৎসবে একটা পরিণত হয়েছিল। এটা হচ্ছে যে ক্ষমতা যখন হস্তান্তর এবং ভারত বিভাগের ঘোষণা, যেটা 2 জুন 1947-এ এটা হয়েছে। এটা হচ্ছে জওহরলাল নেহেরু, এটা। আর এটা হচ্ছে কি বলে মাউন্টব্যাটেন, এটা হচ্ছে জওহরলাল নেহেরু। আর এটা তো জানো জিন্না, আর এগুলো রয়েছে, এটা বল্লভভাই প্যাটেল রয়েছে। এবং এইখানে এই যে ছবিটা যদি দেখো, এটা হচ্ছে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী রূপে নেহেরুর শপথ গ্রহণ, যেটা হয়েছিল 15ই আগস্ট 1947 খ্রিস্টাব্দে। দেখো এখানে দেখা যাচ্ছে যে জওহরলাল নেহেরু, আর এটা তো রানী। এখানে আমরা বল্লভভাই প্যাটেলকে দেখছি, যাকে বলা হয় ভারতের লৌহমানব। এটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। ব্রিটিশরা 190 বছর শাসন করলেও কি তারা দেশটাকে সাম্প্রদায়িক ভিত্তিতে ভাগ করেছিল এবং যার ফলশ্রুতিতে দেখা গেছিল যে এটা মানে বিপুল ক্ষতি হয়েছিল, প্রচুর দাঙ্গা হয়েছিল, প্রচুর মানুষ মারা গেছিল, অনেকে দেখা গেছিল ঘর তাদের ছাড়া হয়ে গেছিল। তাহলে এইভাবে কিন্তু স্বাধীনতাটা অর্জন করা হয়েছিল, যার জন্য এটা মানে বা মনে রাখার মতোই বলতে গেলে। তো এভাবে দেখা গেছিল যে ভারত স্বাধীন হয়েছিল এবং ব্রিটিশরা তারপরে দেখা গেছে যে ভারত থেকে তারপর তারা এখান থেকে গেল। তো আজকের ক্লাসে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম। আমি চেয়েছিলাম যে তোমাদের যে প্রথম যে ভোট দান সেটা কিভাবে হয়েছিল সেটা জানাতে,
যে সে সময় মানুষ নিরক্ষর হলেও এক একটা পার্টি এক একটা প্রতীক ব্যবহার করে মানুষের দ্বারা যেটা সরকার নির্বাচন সেটা করা হয়েছিল। তোমরা বলবে যে আজকের ক্লাসটা কেমন লাগলো, এবং তোমাদের অন্য কোনো টপিক নিয়ে যদি তোমাদের জানা থাকে তোমরা আমাকে বলবে, আমি যতটুকু পারবো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।